জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ভ্যালি উইথ সংলাপে আপনাদের সাথে রয়েছে আমি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য সহ সাম্প্রতিক আলোচিত ইস্যু নিয়ে। আমরা আজকে আলোচনার শিরোনাম রেখেছি জনশক্তি রপ্তানির হালচাল। এই শিরোনামে কথা বলবো। আমরা জানি যে করোনার দ্বিতীয় ঢেউ একদিকে চলছে, অন্যদিকে আমরা প্রবাসীদের অনেক বিপুল সংখ্যক আমাদের শ্রমশক্তি বাংলাদেশে ফেরত এসেছেন, আবার তাদের যাওয়া নিয়ে অনিশ্চয়তা। সৌদি আরবে আন্দোলন দেখেছি, মালয়েশিয়াতে আবারও নতুন করে সংকট তৈরি হয়েছে। সব মিলে আসলে জনশক্তি রপ্তানির যে সম্ভাবনা এবং জনশক্তি রপ্তানির পরিস্থিতি আসলে কোথায় দাঁড়িয়ে রয়েছে, আমাদের আগামী দিনের ভবিষ্যৎই বাকি এই খাতে, এসব বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবেন। আমাদের সঙ্গে তিনজন অতিথি যুক্ত হবেন। এর মধ্যে একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব রুহুল আমিন স্বপন, সাবেক মহাসচিব বাইরা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আরও দুজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জনাব এম শাহাদাত হোসেন তসলিম, সভাপতি হাব। তিনি বেসরকারি ব্যবস্থাপনা এজেন্সিগুলোর যে সংগঠন হজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ, হাবের সভাপতি আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন। এছাড়াও অ্যাটাবের সভাপতি জনাব মনসুর আহমেদ কালাম, তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা আলোচনায় যাব। জনাব রুহুল আমিন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা আসলে এই যে করোনার দ্বিতীয় ধাক্কা, এই বাস্তবতায় আসলে আমাদের শ্রমশক্তির যে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে, বিশেষ করে সৌদিগামী বলি অথবা মালয়েশিয়াগামী, তাদের ভবিষ্যৎ আসলে কি, আমাদের এই মুহূর্তে কি করণীয়? ধন্যবাদ আপনাকে। যদি আমরা মালয়েশিয়া দিয়ে শুরু করি, সেক্ষেত্রে আমাদের প্রথম যে জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয় যে আপনি জানেন মালয়েশিয়াতে 6 ডিসেম্বর পর্যন্ত একটি এমসিইউ চলছে, অর্থাৎ মুভমেন্ট কন্ট্রোল অর্ডার, এবং পৃথিবীর কোনো দেশ থেকে শ্রমিক মালয়েশিয়াতে যাচ্ছে না। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা দেখেছি শুধু বাংলাদেশেই কিছু শ্রমিকরা একসাথে একটা প্রসেশন বের করেছিল, তারা আন্দোলন করেছিল যে তারা মালয়েশিয়া যেতে চায় এবং সরকারের সহযোগিতা চেয়েছিল। বাট আমি মনে করি এ ধরনের একসাথে জমায়েত হয়ে একটা মুভমেন্ট করা, এটি একদিকে হলো আমাদের নতুন বাজার শ্রম বাজার খুলতে যেরকম একটি অন্তরায়, আরেকটি হলো যারা এই ধরনের প্রসেশন বের করে তাদের ব্যাপারে একটা শক্ত সিদ্ধান্ত আসতে পারে। তো আপনার মাধ্যমে আমি একটা জিনিস অনুরোধ করতে চাই, যেহেতু সকল দেশের জন্য এই মালয়েশিয়াতে শ্রমিকটাও বন্ধ, বাংলাদেশের জন্য একা না, সুতরাং বাংলাদেশের সরকার তাদের জন্য করছে না, ব্যাপারটা এরকম না। তাদেরকে একটু ধৈর্য ধরতে হবে এবং আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এমবেসির সাথে যোগাযোগ রাখতে হবে। সকল দেশ থেকে যখন শ্রমিক নেওয়া শুরু করবে, একইভাবে বাংলাদেশ থেকে শ্রমিক যাবে। এটি হলো একটি দিক। আরেকটি দিক হলো মালয়েশিয়াতে শ্রমবাজার খোলার ক্ষেত্রে আমাদের সকলেরই ঐকান্তিক প্রচেষ্টা থাকা উচিত যে শ্রমবাজার খোলার ব্যাপারে প্রত্যেকেরই সহযোগিতা করা উচিত, যেন এই ব্যাপারে কেউ অসহযোগিতা না করে। আর সৌদি আরবের ব্যাপারে আপনি জানেন, একমাত্র দেশ সৌদি আরবেই বাংলাদেশ থেকে সীমিত সংখ্যক লোক এখন যাচ্ছে, অন্যান্য সকল শ্রমবাজার বন্ধ। যেহেতু বাংলাদেশ থেকে শ্রমবাজার সৌদি আরবই প্রথম খুলেছে, সুতরাং এই ব্যাপারে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে মন্ত্রণালয়ের সহযোগিতায় এটাকে কি করে বেগবান করা যায়, এ নিয়ে বিশেষ করে সৌদি এমবেসির সাথে আমাদের ছোটখাটো কিছু জটিলতা আছে। সেই জটিলতাগুলি কাটানোর জন্য আমি মন্ত্রণালয় এবং বাইরা এবং সৌদি এমবেসির খুব ক্লোজ কিছু মিটিং হওয়া উচিত। যেরকম আমাদের কিছু মেডিকেলের কিছু জটিলতা আছে, জিএনটি ভিসার কিছু জটিলতা আছে, ক্যান্সেলেশন ভিসা যে রিপ্লেসমেন্ট হচ্ছে সেখানে কিছু জটিলতা আছে, টিকেটের জটিলতাটাও এখনো কাটেনি, বিকজ টিকেট প্রাইস ইজ ভেরি হাই, এখনো আগের চেয়ে প্রায় ডাবল। তো ওই জায়গাগুলিকে একটু অ্যাড্রেস করে হাব, বাইরা এবং অ্যাটাব একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্টেক হোল্ডাররা কাজ করতে পারে। আর আরেকটা হলো যে এখন সময় এসছে যে যারা প্রফেশনাল এই সেক্টরে, যেরকম আমরা যখন মন্ত্রণালয়ে মিটিং করি সবসময় শুধু অ্যাসোসিয়েশনকে খুব বেশি ইম্পর্টেন্ট দেওয়া হয়। এটি ইম্পর্টেন্ট দেওয়াতে কোনো অসুবিধা নাই। অ্যাসোসিয়েশনের পাশাপাশি যারা এই ট্রেডে অনেক বেশি দিন আছে এবং এই ট্রেডে সবচেয়ে বেশি অভিজ্ঞ, এবং কিছু কিছু দেশে এক একজন রিক্রুটিং এজেন্সি বা এক একজন ট্রাভেল এজেন্সি কোনো কোনো দেশে তারা বিশেষভাবে সেভাবে তাদের নলেজ এবং সেভাবে তাদের কানেকশন আছে, তাদেরকেও সাথে নিয়ে এই ধরনের অ্যাড্রেসগুলিকে কিভাবে মোকাবেলা করা যায় সমন্বিতভাবে সেটি কাজ করতে হবে নিশ্চয়ই। জনাব রুহুল আমিন স্বপন, আপনার কাছে আমরা আবারও ফিরবো। আমাদের সঙ্গে এখন যুক্ত হয়েছেন জনাব এম শাহাদাত হোসেন তসলিম, সভাপতি হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, হাব। আমরা জানি যে বেসরকারি ব্যবস্থাপনায় যে এজেন্সিগুলোর সংগঠন হাব, যে তাদের সদস্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে,
আসলে হজকে ঘিরে আপনাদের একটি বড় বাণিজ্য এবং হজের যে টার্নওভার, অর্থনৈতিক টার্নওভার, সেটি বিপুল পরিমাণ। আমরা জানি যে এই করোনাকালে যেটি এক ধরনের থমকে আছে। তো আমরা যে কথাগুলো জনাব রুহুল আমিন স্বপন বলছিলেন যে এই যে শ্রমশক্তি, শ্রমবাজারে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে মালয়েশিয়া, সৌদি আরব, সেক্ষেত্রে আপনাদেরও তো ব্যবসায়িকভাবে একটি বড় ধরনের ধাক্কা চলছে। তো এই সময়ে যে তথ্য পরিসংখ্যানগুলো রয়েছে, কি পরিমাণ আপনাদের আর্থিক ক্ষতি হচ্ছে বা প্রণোদনার বিষয়গুলো কি হতে পারে, এই সংকটে আসলে কি করণীয় হতে পারে জনাব তসলিম? ধন্যবাদ আপনাকে। আপনি যা বলছিলেন যে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাবের সদস্যদের যে বাণিজ্যিক সুবিধার কথা বলছিলেন, তার চাইতে আমি বেশি গুরুত্ব দিব যে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হজ যাত্রীদের সেবা করছে এবং সেবা করতে পারার সুযোগটি পেয়েছে। আমি মনে করি যে এটি বড় বিষয়। এটি একটি সেবা খাত এবং একটি অন্য ধরনের একটি ধর্মীয় সেবা খাত। তো এখানে সেবার পাশাপাশি এজেন্সির মালিকগণ তাদের জীবন নির্বাহের জন্য বেনিফিটেড হয়ে থাকে। নিশ্চয়ই এই ক্ষেত্রে হ্যাঁ, অর্থনৈতিক অনেক লস হয়েছে। আর আপনি যা বলছিলেন যে টার্নওভার, এভরি ইয়ার শুধু হজের জন্য টোটাল টার্নওভার হয় 8,000 কোটি টাকার মতো প্রতি বছর শুধু হজে, এবং ওমরায় প্রায় 3,000 কোটি টাকার টার্নওভার হয়। এত বিশাল যে টার্নওভার, এই টার্নওভারের জন্য কিন্তু অনেকগুলি সংশ্লিষ্ট অনেক খাত আছে এখানে যারা এর থেকে ব্যবসায়িক সুবিধা প্রাপ্ত হয়। শুধু যে এজেন্সিগুলি প্রাপ্ত হয় তা নয়। নিশ্চয়ই এই বছরের উমরা বন্ধ হয়েছে, হজ বন্ধ হয়েছে, এবং এই কারণে এজেন্সিগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনৈতিকভাবে, তাদের যে স্টাফ আছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং পাশাপাশি এই হজ উমরা ব্যবস্থাপনার সাথে এই সেবা খাতের সাথে আরো অনেকে জড়িত, যেমন এয়ারলাইন জড়িত, ট্রাভেল এজেন্সি, টেক্সটাইল, এবং আপনার অন্যান্য যেমন অ্যাক্সেসরিজ, আমাদের হজ যাত্রীগণ যেসব অ্যাক্সেসরিজ ব্যবহার করেন সেগুলি, এর জন্য ট্রান্সপোর্টেশন, হোটেল, রেস্টুরেন্ট, এগুলির সাথে সংশ্লিষ্ট হজ যাত্রীগণ যখন ঢাকায় আসা যাওয়া করেন, আসা যাওয়ার সময় ইত্যাদি, এই টার্নওভারের সাথে কিন্তু অনেক হজ যাত্রীগণই অনেক স্টেক হোল্ডারগণই কিন্তু সংশ্লিষ্ট এবং তাদের বেনিফিট হওয়ার সুযোগ ছিল। তো সেটি হতে পারে নাই। এবং এই হজ খাত আর অন্য খাতের মধ্যে ব্যবসা বাণিজ্যিক দিক থেকে যদি আমি ধরি, পার্থক্য হলো অন্য যে কোনো সেবা খাত বা অন্য যে কোনো ট্রেডের যে কয় মাস বা কতদিন ব্যবসাটি বন্ধ ততদিনের লস, কিন্তু হজের ক্ষেত্রে যদি এক সিজন বন্ধ হয় তার মানে পুরো বছরের সবই বন্ধ, অর্থাৎ ক্ষতিটা কিন্তু বছরের। তো সেটা পোষানোর জন্য আমি যেহেতু প্যান্ডেমিক এটা এসছে আল্লাহর তরফ থেকে, সঙ্গত কারণে আমাদের মেনে নিতে হবে। তবে এই ক্ষেত্রে যাতে এজেন্সিগুলি একেবারে ভ্যানিশ না হয়ে যায়, তারা কষ্টে নিমজ্জিত না হয়, তারা তাদের দিনাতিপাত করতে কষ্ট না হয়, এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে খেয়াল রাখা উচিত এবং এটা অ্যাড্রেস করা উচিত। নিশ্চয়ই। সেক্ষেত্রে কি করণীয় হতে পারে, কি পদক্ষেপ বা আপনাদের দিক থেকে কোনো দাবি বা প্রত্যাশা রয়েছে কিনা? হ্যাঁ, আমাদের দিক থেকে অনেক দাবি প্রত্যাশা ছিল। যেমন আপনি ধরেন, আমরা আলাদাভাবে চেয়েছিলাম যে একটা গভর্নমেন্ট স্টিমুলাস একটা আলাদাভাবে হজ এজেন্সিদের জন্য এখানে দেওয়া যেত, এবং আমরা আবেদন করেছিলাম একটি আলাদা স্টিমুলাস প্যাকেজ দেওয়ার জন্য, যদিও এটা দেওয়া সম্ভব হয়নি বা দিতে পারেননি গভর্নমেন্ট এখনো পর্যন্ত। কিন্তু আমাদের একটা বিষয় হয়েছে, এখন লাইসেন্সের জন্য যে টাকা, একটা নির্দিষ্ট পরিমাণ 20 লক্ষ টাকা জামানত থাকে লাইসেন্সের জন্য, সেখান থেকে এখন মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহে সেখানে 10 লক্ষ টাকা করে এজেন্সিদেরকে ফেরত দেয়া, অর্থাৎ তারা যাতে তাদের এই সময়টা এটা লোন তাদের নিজের আপনার জমাকৃত টাকা থেকে এই একটা সুবিধা এজেন্সিগুলি পাচ্ছে, এটা প্রক্রিয়া চলছে, এখন ফেরত দেওয়া হচ্ছে। আর এছাড়াও আমরা মনে করি যে স্টিমুলাস থাকা উচিত, কারণ বেটার হজ ম্যানেজমেন্ট করতে হলে কিন্তু বাংলাদেশের 96% হজ যাত্রী বেসরকারি ব্যবস্থাপনা যায়। 96% হজ যাত্রী যেহেতু বেসরকারি ব্যবস্থাপনা যায়, তাহলে এখনো তো সরকারি ব্যবস্থাপনার সেই সক্ষমতা কিন্তু গড়ে ওঠে নাই। তাহলে বাংলাদেশের হজ যাত্রীদেরকে নিতে হলে বেসরকারি ব্যবস্থাপনাকে নার্সিং করতে হবে, আর এই ব্যবস্থাপনাটাকে দিয়েই ভালো হজ ব্যবস্থাপনা আমাদেরকে করতে হবে। তাহলে এজেন্সিগুলিও যাতে মোটামুটি ভালো থাকে এবং তারা যাতে ভালো থেকে আরো বেশি করে মনোনিবেশ করতে পারে গুড বেটার হজ ম্যানেজমেন্টের জন্য,
সঙ্গত কারণে আমি মনে করি যে এই ক্ষেত্রে স্টিমুলাস এবং অন্যান্য ইনসেন্টিভ এবং গভর্নমেন্টের অন্যান্য প্রোগ্রামের অধীনে তাদেরকে নেওয়া উচিত, তাদের জন্য কোনো প্রোগ্রাম এক্সটেন্ড করা উচিত বলে এটা আমি মনে করি। এতে করে এখানে আরেকটা বিষয় আছে, আপনি হজ এজেন্সি যারা, এদের অনেকে কিন্তু আবার ট্রাভেল এজেন্সি, আপনি দেখেন ট্যুরিজম ইন্ডাস্ট্রির সাথে সংশ্লিষ্ট আছে, রিসোর্ট আছে, হোটেল আছে। তো এই পুরো ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা কিন্তু অনেক বড় এখন, এবং এভিয়েশন, এয়ারলাইন্স এবং ট্রাভেল এজেন্ট সবাই মিলে সকলে কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত। তো আমি মনে করি যে রাষ্ট্রের অবশ্যই দায়িত্ব যে রাষ্ট্রের নাগরিক এবং ব্যবসায়িক কমিউনিটিকে এই কঠিন সময়ে ইনসেন্টিভ দেওয়া এবং তাদেরকে অন্তত নাক জাগিয়ে বেঁচে থাকার মতো অবস্থা তৈরি করা। আমি প্রত্যাশা করি যে অবশ্যই সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলির বিষয়ে পদক্ষেপ কিছু কিছু নেওয়া হয়েছে সামগ্রিকভাবে, কিন্তু আলাদাভাবে এই সেক্টরগুলির জন্য কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পাশাপাশি জনশক্তি রপ্তানির বিষয়টিও এখানে উল্লেখযোগ্য, যেহেতু আমাদের রেমিটেন্সের মেইন খাত যেটা আমাদের আমি মনে করি যে শক্তির যে মেইন উৎস, সেটাই হলো আমাদের জনশক্তি রপ্তানি থেকে আসে রেমিটেন্স প্রবাহ। এই রেমিটেন্স রক্ষা করার জন্য এই খাতটিকেও নার্সিং করতে হবে এবং প্রয়োজনে সেখানেও কোনো ইনসেন্টিভ এবং ফ্যাসিলিটি এনহ্যান্স করা, এটা আমার মনে হয় এটা নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ জনাব শাহাদাত হোসেন তসলিম। আমরা আপনার কাছে আবারও ফিরবো। আমি রুহুল আমিন স্বপন আপনার কাছে আবারও আসতে চাই। এই যে বাস্তবতা, আমরা দেখছি যে করোনার দ্বিতীয় ঢেউ অর্থাৎ ইউরোপ আমেরিকা জুড়ে কিন্তু আবারও সংক্রমণ বাড়ছে, সংখ্যা বাড়ছে। সেক্ষেত্রে আমরা দেখছি যে এই করোনাকালীন সময়ে যদিও আমাদের রেমিটেন্স কিন্তু বাড়ছে, কিন্তু এই যে বিপুল সংখ্যক প্রবাসী শ্রমিকের আটকে থাকা, আবার ফেরত আসার যে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তা সামনে আরো ঘনীভূত হবে বা এই সংখ্যার পাল্লা আরো ভারী হচ্ছে কিনা, আপনারা কি মনে করছেন? আসলে প্রথম হলো, আপনি জানেন যে রেমিটেন্সটা বাড়ে যখন ঈদ আসে, তখনও কিন্তু রেমিটেন্স বাড়ে। যখন দেশে কোনো বিপদ আপদ হয়, আমাদের দেশের ছেলেরা হোম লাভি, ওরা তখন টাকা পয়সা বেশি পাঠায়। বিজনেস মন্দা হলে তখনও মানুষদের, ব্যবসায়ীদেরও টাকা এখানে বেশি আসে। তো এই সমস্ত কারণে রেমিটেন্সটা বাড়ছে। তবে রেমিটেন্স বাড়ছে, এটা একটা সরকারের একটা বড় উদ্যোগ আছে। আপনারা জানেন যে 2% ইনসেন্টিভটা মাননীয় প্রধানমন্ত্রী যেটা দিয়েছিল, এটি একটি বিরাট একটি স্টেপ হয়েছে, এটাতে রেমিটেন্স বেড়েছে। কিন্তু আপনার যে পরিস্থিতিতে এখন সেকেন্ড ওয়েভ এসছে, সেখানে যেরকম আজকে আপনি জানেন যে রিক্রুটিং এজেন্সিগুলিরও একটি বড় ভূমিকা দরকার। আর ঠিক ওই টাইমে একটা মানব পাচার একটা আইনের নামে, যেটা 2012 সনের মানব পাচার আইনটি, যেটা আমাদের দেশের রিক্রুটিং এজেন্সির জন্য এটি একদমই প্রযোজ্য না। আমরা 2013 অভিবাসন আইন দ্বারা আমরা পরিচালিত। ঠিক এই সময় একদম র্যাব যে রিক্রুটিং এজেন্সির অফিসে মিডিয়া নিয়ে যেভাবে হানা দিচ্ছে, ঠিক এটি একটা রং টাইম। এটি নিয়ে গভর্নমেন্ট কাজ করছে। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মহোদয় বলেছে যে এটি নিয়ে গভর্নমেন্ট পর্যায়ে কাজ হচ্ছে। আমি আশা করব আজকের আপনার এই সাক্ষাৎকারের পরেও অন্তত কালকে থেকে আমরা দেখতে চাই না যে অন্তত এই আইনটি বাস্তবায়ন সেটি যেন রহিত হয় এবং আইনের একটা পরিবর্তন আসার আগ পর্যন্ত এরকম ঘটনা যেন কোনো অফিসার না হয়। তাতে করে হবে কি, এটি একদম আনফেয়ার, রিক্রুটিং এজেন্সির উপরে মরার উপরে খরার গা। আর এটি যদি ওরা সহনীয় পর্যায়ে, মানুষ যখন আসবে তখন বিদেশ থেকে যে শ্রমিকরা ফেরত আসতেছে, সে ব্যাপারেও কিন্তু রিক্রুটিং এজেন্সির অনেক ভূমিকা আছে ওদেরকে রাখার জন্য। কিভাবে আপনি জানেন, এখন যেরকম ইউইতে, এখন মিডল ইস্টের অনেক দেশে, ইভেন এখন এই যে কাতারে কাফেলা সিস্টেম উঠে যাচ্ছে, এখন তাদের স্পন্সর দরকার হয় না, তখন তাদেরকে ওই রিক্রুটিং এজেন্সিরাই তাদের পরিচিত স্পন্সরকে দিয়ে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে তাদেরকে চেঞ্জ করে দিচ্ছে। ফেরত আসাটা অন্তত 80% থেমে যাচ্ছে। রিক্রুটিং এজেন্সিগুলিকে যদি আরো উৎসাহিত করা হয়, সরকারি পর্যায়ে যদি আরো ইনসেন্টিভ দেওয়া হয়, যেমন আপনি জানেন ওয়েজ আর্নারে আমাদের একটা বড় কন্ট্রিবিউশন আছে, এই কন্ট্রিবিউশনের কোনো টাকাও কিন্তু কোনো রিক্রুটিং এজেন্সি পায়নি। এত প্রণোদনা পেল সবচেয়ে বড় সেক্টর, রেমিটেন্স আর্নিং সেক্টর। আপনি জানেন যে বাংলাদেশ ইজ গোয়িং টু বি দ্য 8th লার্জেস্ট রেমিটেন্স আর্নার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সেই জায়গায় রিক্রুটিং এজেন্সিকে ইগনোর করে এটা সম্ভব হবে না। এই জন্য রিক্রুটিং এজেন্সিকে উৎসাহিত করা উচিত, তাদের আইনের সুরক্ষা দেওয়া উচিত, শ্রমিকের সুরক্ষার পাশাপাশি রিক্রুটিং এজেন্সিরও সুরক্ষা দেওয়া উচিত। হলে
এই যে আজকে নতুন নতুন ইউরোপের বাজারগুলি তৈরি হচ্ছে, এখন কিন্তু বাজারকে থামিয়ে শ্রমিক ফেরত না এনে উল্টা আরো শ্রমিক পাঠানোর প্রক্রিয়াতে আমরা জানি কিভাবে পাঠাতে হয় এবং এটাকে আমরা টার্ন অ্যারাউন্ড করে ফেলতে পারি। এবং এজ এ বিগ স্টেক হোল্ডার ইন অনলি স্টেক হোল্ডার ইন বাংলাদেশ, আমাদের বাইরের মেম্বাররা এটা করতে পারবে সরকারকে পাশে নিয়ে। আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় 2016 সালে এই শ্রমবাজার, মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছিল। এই আরো এই যে 2-3টা বাজার, ইউর বাজার, শ্রমবাজার উন্মুক্ত হবে, নতুন নতুন বাজার উন্মুক্ত হবে। সুতরাং এ ব্যাপারে সরকারের সহযোগিতা থাকলে, শ্রমিকদের সাথে সাথে রিক্রুট এজেন্সিকে উৎসাহিত করলে, মানব পাচার নামক এই ধরনের আইনের জটিলতা নিরসন করলে এই বাজার উঠে দাঁড়াবে এবং দেশ এই ম্যানপাওয়ার সেক্টর দিয়ে স্বাবলম্বী হবে। জি, জনাব রুহুল আমিন স্বপন, ধন্যবাদ আপনাকে। আমরা নতুন বাজার এবং আমাদের দক্ষতার বিষয়গুলো নিয়েও কথা বলবো একটা বিরতি থেকে ফিরে এসে। তবে বিরতিতে যাবার আগে আমরা আরেকটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমরা যে নতুন বাজারের কথা বলছিলেন, সেক্ষেত্রে নতুন বাজারে আসলে আমরা কতটা ঢুকতে পেরেছি এবং দক্ষতা কতটুকু, সেটা নিয়ে আপনার কাছে প্রশ্নে আসবো এবং আপনি নিশ্চয়ই জানাবেন। ছিলেন আমরা এই ভ্যালি বীজ সংলাপে পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি ভ্যালি বীজ সংলাপে। আমরা কথা বলছি জনশক্তি রপ্তানির হালচাল এই শিরোনামে। আমাদের সঙ্গে দুজন অতিথি এখন যুক্ত রয়েছেন। রুহুল আমিন স্বপন, আপনার কাছে ফিরতে চাই, সাবেক মহাসচিব বাইরা। যে প্রশ্নটি করতে চাই, সংক্ষেপে যদি বলেন, আমাদের সময় স্বল্পতাও রয়েছে। দক্ষ জনশক্তি আমরা আসলে, যদিও এখন করোনাকালীন সময়, আসলে কতটা আমরা পাঠাতে পারছি এবং এক্ষেত্রে আমরা নতুন নতুন যে শ্রমবাজার চিহ্নিত করা, সেটি বা কতটা পারলাম? আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। জি, আমি যে প্রশ্নটি করছিলাম যে আমরা আসলে আমাদের নতুন শ্রমবাজারের কথা আপনি বিরতির আগে বলছিলেন, সেটি কতটা তৈরি করতে পারছি বা চিহ্নিত করতে পারছি, বা দক্ষ জনশক্তি আসলে কতটা করতে পারছি, পাঠাতে পারছি? ওকে, দক্ষ জনশক্তির ক্ষেত্রে আপনি জানেন যে সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে আমরা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং অনেক ভালো ভালো মানসম্পন্ন ট্রেনিং সেন্টার বাংলাদেশে হয়েছে। সরকারি অর্থায়নও হয়েছে এবং বেসরকারি অর্থায়নও হয়েছে। আমরা বাইরের সম্মানিত সদস্যরাও অনেকে করেছেন। এ ব্যাপারে আমরা আগের চেয়ে অনেক সুসংগত, শক্তিশালী এবং অনেক ডিসিপ্লিন। যদি বাজার খুলে এবং এই ব্যাপারে আমরা আগের চেয়ে অনেক ভালো করব। আরেকটি হলো যে শৃঙ্খলা উন্নয়নের ব্যাপারে আমাদের সরকারি পর্যায়ে, বিশেষ করে বিএমইটি মন্ত্রণালয়ের পর্যায়েও কিছু প্রস্তুতি নেওয়া দরকার। কোভিড-19 সিচুয়েশনে এটি একটা, ওনারা অনেক সময় পেয়েছেন। সুতরাং আমরা আশা করব যে আবার যখন শ্রমবাজার খুলবে, সেটা আমরা বিশ্বাস করি তা আগের চেয়ে 2-3 গুণ বেশি লোক যাবে এবং সেই সময় যেন এই বিশৃঙ্খলাটির কোনো পুনরাবৃত্তি না ঘটে। আরেকটি হলো যে শ্রমবাজার, নতুন নতুন শ্রমবাজার ক্ষেত্রে আমরা যে ভূমিকাটি নিতে পারি, যে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিদেরকে, যারা এই ব্যাপারে অভিজ্ঞ, তাদেরকে একটু, তাদের জ্ঞান নলেজকে একটু কাজে লাগে আমাদের ওই শ্রমবাজারগুলোতে, তারা যেন একটু তাদের আমাদের এজেন্সিগুলির সাথে আমাদের মন্ত্রণালয়ের যেন একটু সম্পর্কটা বাড়িয়ে কিছু যদি কাজ করে উদ্যোগগুলির ভিতরে। আমি আপনাকে বলেছি যে গতবার যেরকম সবসময় আমরা দেখেছি 6 থেকে 7 লক্ষ বাংলাদেশের থেকে যায়, হয়তো আপনার প্রায় -30,000 এর মতন হবে, যে পরিমাণ জি, জনাব রুহুল আমিন, আমরা আপনার কাছে আবারও ফিরবো, আমাদের সময় স্বল্পতা রয়েছে। জনাব তসলিম, একেবারে সংক্ষেপে যদি বলেন যে আসলেই এই বাস্তবতায় বেসরকারি ব্যবস্থাপনায় আপনাদের যে এজেন্সিগুলো রয়েছে, হজ মৌসুমে যেহেতু আপনাদের ব্যবসাটা হচ্ছে না, সেক্ষেত্রে তাদের বিকল্প উপায়টা কি হতে পারে টিকে থাকবার ক্ষেত্রে? না, টিকে থাকার ক্ষেত্রে আমি মনে করি যে বিকল্প উপায় বলতে অন্য কোনো বিজনেস সার্চ করা এজেন্সিদের জন্য সেটা সঠিক হবে না, বরং এজেন্সিদেরকেও আমাদেরকে ধরে রাখতে হবে। যেহেতু বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী প্রেরণ ছাড়া এখন বাংলাদেশ থেকে আর কোনো গত্যন্তর নেই, অর্থাৎ বেসরকারি ব্যবস্থাপনার উপর নির্ভর করতে হয়। আর বেসরকারি ব্যবস্থাপনা এখন কিন্তু উত্তর অনেক ভালো হচ্ছে, অনেক সুশৃঙ্খল হচ্ছে আগের থেকে। আপনি গত 5-7-10 বছর আগে বা আরো আগে 20 বছর আগে যে অবস্থা ছিল, সেখান থেকে লাস্ট ফিউ ইয়ার্স অনেক ডেভেলপমেন্ট হয়েছে, অনেক শৃঙ্খলা ফিরে এসেছে ইত্যাদি। এটাকে ধরে রাখতে হবে। এটাকে ধরে রাখার জন্য কি করতে হবে, এজেন্সিগুলি যাতে ভালো ভালো এজেন্সিগুলি, এখন মোটামুটি যারা আছে তারা ম্যাক্সিমাম ভালো এজেন্সিগুলি, এখন এই এজেন্সিগুলি যাতে টিকে থাকে, এটা কিন্তু কর্তৃপক্ষের দৃষ্টিতে রাখতে হবে। তারা যদি টিকে থাকে এবং তারা স্বাচ্ছন্দ্যে থাকে মোটামুটি, তাহলে এই সামনে হজ ব্যবস্থাপনা আমরা যে ভালো ধারায় নিয়ে আসছি, নতুন ধারা সূচনা,
করেছি এটা সেটি অব্যাহত থাকবে। রাখা সম্ভব হবে। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে এসে আপনাদের সাথে আরো কথা বলবো। দর্শক, ই ভ্যালি বীজ সংলাপে আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। দর্শক, ই ভ্যালি বীজ সংলাপে আবারও স্বাগত জানাচ্ছি। জনশক্তি রপ্তানির হালচাল নিয়ে কথা বলছি। একেবারেই সংক্ষিপ্ত সময়ে আমরা জনাব রুহুল আমিন স্বপন আপনার কাছে শুনতে চাইবো, আমাদের সময় স্বল্পতা রয়েছে। এক কথায় যদি বলেন যে আসলে এই পরিস্থিতি থেকে, ক্ষতির কথা আপনারা বলেছেন, এই পরিস্থিতি থেকে উত্তরণে আসলে কি করণীয়? ওকে, এটি আপনি দেখেন যে আমাদের 1800 রিক্রুটিং এজেন্সির ভিতরে যদি আমরা 20 লাখ করে তাদের লাইসেন্সের ফি খরচ হয়, তাহলে তাদের লাইসেন্সের জন্য তাদের দেওয়া প্রায় 360 কোটি টাকার উপরে। তারপরে তাদের যদি আপনি যদি ধরেন যে একটা রিক্রুটিং এজেন্সির সব সেট আপ করতে 30-40 হাজার টাকা লাগে, সেখানেও প্রায় 700 থেকে 800 কোটি টাকা। আর আপনি যদি বলেন যে 1,60,000 টাকা যদি অভিবাসন ব্যয় বলেন, তাহলে যে পরিমাণ লোক বাংলাদেশ থেকে অন অ্যাভারেজে যায় প্রায় 7 লাখ প্লাস মাইনাস, তাহলে এখানে প্রায় 11,000 কোটি টাকার বেশি হবে লেনদেন। এরপরে আপনার দালাল পর্যায়ে আরো মাঠ পর্যায়ে আরো কিছু থাকতে পারে। এরকম একটা জায়গায় মানে শ্রমিকদের পাশাপাশি আমি যেটা বললাম যে আমাদের রিক্রুটিং এজেন্সিগুলিকে হেলদি রাখার দরকার, আমাদেরকে প্রণোদনা প্যাকেজের আওতায় আসলে আনা দরকার। বিকজ এইটি যে পরিমাণ লিঙ্গারিং হবে ভাবছিলাম তার চেয়ে একটু বেশি শেষ করতে হবে আমাদের। জি, এই লিঙ্গারিং সময়টাকে রেস্কিউ করার জন্য তাদেরকে এই সামনে যেহেতু ব্যবসা হবে না, এই ব্যাপারে রিক্রুটিং এজেন্সির ব্যাপারে সুরক্ষার ব্যাপারটিকে প্রাধান্য দেওয়া উচিত। জি জি, অনেক ধন্যবাদ। আমাদের আসলে সময় স্বল্পতা। জনাব তসলিম, এক কথায় কি বলবেন যে আপনারা আসলে এই রেস্কিউগুলো কি হতে পারে, কি করণীয়? ধন্যবাদ। দেখুন, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য যেহেতু বাংলাদেশের ম্যাক্সিমাম হজ যাত্রী বেসরকারি খাতে যায়, তাহলে বেসরকারি খাতেও নার্সিং করা প্রয়োজন আছে। এটাকে ইগনোর করলে অথবা কোনোভাবে এর প্রতি যদি আমরা হালকাভাবে দেখি, বিষয়টি সমীচীন হবে না। জি, বেসরকারি ব্যবস্থাপনাটাকে সচল রাখা এবং এটা জি, ধন্যবাদ। ধন্যবাদ, আমাদের সময় স্বল্পতা ছিল। দর্শক, ই ভ্যালি বীজ সংলাপ আজকের মতো শেষ করছি, বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন অতিথির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।